চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। পান্না দোলে ভালে কাঁপে ছন্দে, ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে, ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই। Shubha Navabarsha to all of you. It is my honor and pleasure to welcome you all at the grand launch of Heritage Bengal Global. I'm Millie Basu, the president of this organization. The beautiful opening dance which you just saw was performed by Shontha Sen. She is also the treasurer of Heritage Bengal Global. We have organized this program in partnership with iLead to commemorate 50th anniversary of independence of Bangladesh. We have intentionally chosen this very day for our grand launch. As you all know, today is also a special day for Bangladesh. A provisional government was formed on 10th of April, and a formal swearing-in ceremony was held on 17th of April, this very day, by the government as a tribute to the immense popular Sheikh Mujib, whose fate was still unknown at the time as he was detained in West Pakistan awaiting trial for treason. Now let me tell you briefly about today's program. We have divided our program into two parts. In the first part, on behalf of Heritage Bengal Global, we will present Juge Juge Nari, a small collage of storytelling involving 5 extremely talented and inspiring Bengali women. This will be followed by 2 conversations. First, we will hear the experience of Abdul Haris, Mukti Jodha during the 71 war, narrated by Shri Bidit De. Secondly, we will speak with the eminent artist Shri Biman Mollik on his Dak Ticket Shangbat. In the second part of the program, we will be screening 1971, India's Finest Hour, a must-watch film made by iLead. But we are going to start this part with a song sung by very talented Robindra Sangit singer Aditi De. Aditi received her formal training in Robindra Sangit from late Mita Haq, whom we lost very recently, and Rizwana Chaudhary Bonna, among many others.
একাত্তরে যুদ্ধের কবলে পড়া প্রত্যেকটি মানুষের প্রতি, প্রত্যেক মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শুনবো অদিতির আরেকটা গান ডকুমেন্টারি ফিল্মটা ঠিক পরে। আশা করি আমাদের প্রোগ্রাম আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকবেন আমাদের আজকের গ্র্যান্ড লঞ্চ অফ হেরিটেজ বেঙ্গল গ্লোবালের সঙ্গে এবং আশা রাখবো ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করতে পারবো এক হয়ে, কারণ আমরা মনে প্রাণে বাঙালি। আপনাদের শুভকামনার সাথে সাথে সহযোগিতাও আমাদের ভীষণভাবে কাম্য। আসুন এগোই আমাদের আজকের অনুষ্ঠানের দিকে অদিতির উদ্বোধনী গানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, এ আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে অদিতি, এত সুন্দর একটা উদ্বোধনী সঙ্গীত গাইবার জন্য। আপনাদেরও ভালো লেগেছে আশা করি। Now let me invite Shri Anirban Mukhopadhyay, one of the directors of Heritage Bengal Global. Anirbanda will talk about vision, mission, and aspirations of Heritage Bengal Global. Over to you, Anirbanda. ধন্যবাদ মিলি। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি অনির্বাণ মুখোপাধ্যায়, আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন। আমি এই হেরিটেজ বেঙ্গল গ্লোবাল অর্গানাইজেশনটার ফাউন্ডার ডিরেক্টর। আমি এবং কলকাতাস্থিত পিএস গ্রুপ যে আছে রিয়েল এস্টেট কোম্পানি, তার যে চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর মিস্টার প্রদীপ চোপড়া, আমরা দুজনে মিলে এই অর্গানাইজেশনটা শুরু করেছি। ইন্ডিয়াতেও আছে এটা, বা ইউকেতেও রেজিস্টার্ড আছে। ইভেনচুয়ালি আমাদের প্ল্যান হচ্ছে এটাকে একটা চ্যারিটি হিসেবে রেজিস্টার করা। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা খুব সৌভাগ্যবান যে এই আমাদের দুজনকে ছেড়ে দিলে অপারেশনাল লেভেলে এই পুরো অর্গানাইজেশনটা রান করছে কিন্তু মহিলারা। এর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এবং আমাদের এক্সিকিউটিভ কমিটি বা ম্যানেজিং কমিটির যে বাকি সব, এরা কিন্তু সবাই মহিলা। এবং সাউথ এশিয়ান কমিউনিটি থেকে কোনো চ্যারিটি ইউকেতে এটা কিন্তু খুব রেয়ার। কাজেই সেদিক দিয়ে আমরা একটা ইউনিক জায়গা দখল করে নিয়েছি অলরেডি, আমি বলতে পারি। হেরিটেজ বেঙ্গলে আমরা কি কি কাজ করব সেটা বলতে গেলে শুরুতেই বলতে মিস্টার চোপড়া নিজে হচ্ছেন মুর্শিদাবাদ হেরিটেজ ট্রাস্টের প্রেসিডেন্ট। তো ওনার সঙ্গে আমরা অবভিয়াসলি যখন কাজ করব, আমরা ওই এরিয়াতে এবং বিভিন্ন হেরিটেজ প্রজেক্টে এমনিতেই কাজ করার সুযোগ পেয়ে যাব। উনি পেট্রাপল এবং ফোর্ট উইলিয়ামে দুটো মিউজিয়াম বানাচ্ছে, 1971 ওয়ার মিউজিয়াম। তো সেখানে আমরা পার্টিসিপেট করব। আর এছাড়াও হেরিটেজ প্রিজার্ভেশনটাকে একটা কি করে কমার্শিয়াল অ্যাঙ্গেল দিয়ে সেটাকে সাস্টেনেবল করে ফেলা যায়, সেই দিকে আমাদের নজর থাকবে। আমরা যে খালি প্রিজার্ভেশন পয়সা দিয়ে প্রিজার্ভ করে দিলাম তা নয়, গোয়িং ফরওয়ার্ড যাতে সেটা সাপোর্ট পায় নিজে থেকে, সেলফ সাস্টেনিং মোডে চলতে থাকে, আমরা সেই ব্যবস্থাটা করব। আমরা এছাড়া হেরিটেজ প্রিজার্ভেশনে ছাড়াও আমরা বিজনেসে ফোকাস করব। এমএসএমই সেক্টর, পার্টিকুলারলি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের এখানে একটা ইউকের সাথে কানেক্ট করা, অলরেডি আমরা সেসব শুরু করেছি কাজকর্ম। আমরা আরেকটা জিনিসে যেটা আমাদের বড় স্ট্রেংথ হবে সেটা হচ্ছে স্পোর্টস। আমি গত 2 বছর 2018 আর 19 আমরা দুটো আইএফএ শিল্ড ইউকে বলে আমি একটা প্রতিযোগিতা চালু করেছিলাম, ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফ্যান্স ফুটবল টুর্নামেন্ট বলে। পৃথিবীতে প্রথমবার এরকম একটা কিছু হয়েছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানে, এবং ব্যাপক সাড়া পেয়েছিলাম। সেটাকে এবছর আবার শুরু করছি। গত বছর করোনার জন্য হয়নি, আমার নিজেরও আমি অসুস্থ ছিলাম, কাজে হতে পারেনি। এই বছর সেটাকে আমরা করছি। এবং সেখানে খেলতে আসছেন চিমা ওকেরি, গত দুবারই হয়েছে, দুবারই এসেছিলেন। এবং ভারতের প্রাক্তন অধিনায়ক দীপেন্দু বিশ্বাসও। দীপেন্দু আর চিমা ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হবে। এটা একটা ইউনিক ব্যাপার হতে চলেছে। আরো বড় জিনিস হচ্ছে, এবছর কিন্তু আমরা ইভেন একটা লেডিজ ম্যাচ করব। দারুণ সাড়া পাচ্ছি। আপনারা যারা যারা খেলতে চান আমাদেরকে যোগাযোগ করুন। এটা হবে হচ্ছে জুলাইয়ের এন্ড বা অগাস্টের শুরুতে। তা আপনারা যারা যারা মহিলারা যারা যারা আছেন তারা খেলতে যদি চান আমাদের সাথে যোগাযোগ করুন। আর এছাড়া আমরা ক্রিকেট টুর্নামেন্ট করব। এছাড়া আমরা কালচারালও কিছু করব নিশ্চয়ই। আমরা একটা লিড ফেস্ট করতে চলেছি এই 25শে বৈশাখের সময়। ডায়ালগজিন বলে একটা অর্গানাইজেশন আছে কলকাতায়, তার সঙ্গে জুড়ে। আর হ্যাঁ, যেটা আপনারা হয়তো সবাই শোনার জন্য খুব প্রতীক্ষা করছেন, হ্যাঁ, দুর্গাপুজো করব। এবং এমন একটা দুর্গাপুজো করব যাতে অ্যাসোসিয়েট করে আপনারা নিজেদেরকে আপনারা গর্বিত বোধ করবেন। সবার থেকে আলাদা একটা স্পেশাল দুর্গাপুজো হতে চলেছে। জায়গাটা এখনই আমি আর কিছু বলছি না, এটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। আপনাদের কাছে আবেদন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। হেরিটেজ বেঙ্গল যাতে যে অ্যাম্বিশন, যে অ্যাসপিরেশন নিয়ে বেরিয়েছে, এবং আমি নিজেই বলি অ্যাট্রোশাস অ্যাম্বিশনস, সেটা যেন আমরা পূরণ করতে পারি। এর জন্য আপনাদের সকলের সঙ্গে আমরা মিলেমিশে কাজ করতে চাই। আশা করি আপনাদের সবাইকে সঙ্গে পাবো। নমস্কার। Thank you, Anirbanda.
নারী শক্তি জিন্দাবাদ, কি বলো? যেমন তুমি বললে, আমরা একটা সেতু বন্ধন করতে চাই, জুড়তে চাই নিজেদেরকে, বাংলার ঐতিহ্যকে বিশ্ব প্রাঙ্গণে তুলে ধরতে চাই। মাটির থেকে রয়েছি দূরে, তো কি হয়েছে, মাটির সুর তো ভুলিনি, তাই না? Well, thanks again for such an inspiring talk. We will now present Juge Juge Nari. The participants in the storytelling are Mohua Bej, Shondha Sen, Usri Dotto Nondi, and me, Milli Basu. And after this, we will straight go to the conversation I mentioned earlier on. নমস্কার, আমি মহুয়া। স্বাধীনতার আগের শিল্পীদের নিয়ে কথা বলতে গেলে আমাদের মনে আসে অবনীন্দ্রনাথ ঠাকুর বা নন্দলাল বোস। মহিলারা কিন্তু সেই সময় কোনো অংশে কম ছিলেন না। আজ আমি যাকে নিয়ে কথা বলবো, তিনি ছিলেন একজন মহিলা শিল্পী, নাম সুনয়নী দেবী। জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন সুনয়নী দেবী। মা সৌদামিনী দেবী, বাবা গগনেন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথের ছোট বোন হিসাবে শিল্পচর্চায় হাতে খড়ি খুব ছোট্টবেলা থেকে। অবনীন্দ্রনাথের শিল্পচর্চা, তার পেইন্টিং টেকনিক্স খুবই প্রভাব ফেলেছিল সুনয়নী দেবীর কাজে। যদিও খুব ছোটবেলা থেকেই উনি এই শিল্পচর্চা শুরু করেন, actually she took interest in this in her 30s when she got married to Rajani Mohan Roy, grandson of Raja Ram Mohan Roy. Banglar contemporary art and art techniques সেগুলো তো অবনীন্দ্রনাথ ঠাকুরের থেকে ওনার শেখা ছিল। What is a very important thing and interesting thing about Sunayani Devi is ওনার কাজে চাইনিজ ওয়াশ পেইন্টিং, ওয়াশ আর্ট টেকনিক্স, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তার আর্ট টেকনিকে রাজপুত মিনিয়েচার পেইন্টিং এর কিছু নিদর্শন দেখা যায়। সুতরাং বাড়িতে যা শিখেছিলেন তার সাথে she merged up so many other things she found out around her in that contemporary time. ইতিহাসের পাতায় সুনয়নী দেবীকে হয়তো খুঁজে পাওয়া যায় না, কিন্তু নতুন পথের দিশারি হিসাবে তার নাম আমাদের বাঙালিদের মনে সবসময় থাকবে। আধুনিক ভারতের রূপরেখা গঠনে এবং ভারতবর্ষের পুনরায় বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে যেসব নারীদের অবদান স্মরণীয়, ডক্টর ফুলরানী গুহ তাদের মধ্যে একজন। জন্ম 1911 সাল, কলকাতা। বাবা সুরেন্দ্রনাথ দত্ত, মাতা অবলাবালা দত্ত। 13 বছর বয়স থেকেই তিনি স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী দলের অস্ত্রশস্ত্র আদান প্রদান, পত্র মারফত তাহাদেরকে নানাভাবে সাহায্য করা, সেটাই ছিল তার দেশ সেবার প্রথম ধাপ। এই বয়সে তিনি যুগান্তর বিপ্লবী দলের সদস্য হন। কলকাতায় পড়াশোনা শেষ করেন এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA করার পর তিনি লন্ডনে পড়তে আসেন। লন্ডন থেকে তিনি তারপর প্যারিসে পড়তে যান এবং সেখানে PhD কমপ্লিট করেন। 1938 সালে তিনি দেশে ফিরে যান এবং সেখানে তিনি ওমেন কলেজের শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে স্বাধীন ভারতে বহু সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি দেশকে সমৃদ্ধ করেন। 1960 সালে তিনি কর্মকুটির নামে একটি আর্ট ক্রাফট অর্গানাইজেশনে নিযুক্ত হন এবং মূল উদ্দেশ্য এই অর্গানাইজেশনের ছিল নানাভাবে সমাজের মহিলাদের অর্থনৈতিকভাবে সাহায্য করা। তিনি 1964 থেকে 70 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার মেম্বার ছিলেন এবং 1984 সালে তিনি লোকসভার জন্য ইলেক্টেড হন। 1977 সালে তিনি পদ্মভূষণে সম্মানিত হন। আমি নিজে ওনাকে খুব কাছে থেকে দেখেছি এবং সৌভাগ্য আমার বলবো যে ওনাকে খুব কাছ থেকে আমি পেয়েছি 2002 সালে। আমি চাই যে ওনার শিল্পকে যদি আমি চেষ্টা করব যে যদি আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারি, আর লন্ডনে ওনার এই কর্মকুটির নামে যে অর্গানাইজেশনটা আছে এবং সেখানে যেসব মেয়েরা কাজ করে হাতে হস্তশিল্পে এবং তাদের জিনিসগুলো যদি আমি লন্ডনে আনতে পারি,
ওনার অবদান এবং ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। নারী শিক্ষা আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আমরা যদি শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে জেনে থাকি, তাহলে তার সেই অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে মূল পুরাধা ছিলেন শ্রীমতী অবলা বসু। বিদ্যাসাগরের জন্মের ৪৫ বছর পর এবং বেগম রোকেয়ার জন্মের ১৫ বছর আগে আমাদের দেশে জন্মিয়েছিলেন এই বিস্ময় নারী অবলা বসু। বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু তিনি ছিলেন একান্ত সঙ্গী। অবলা বসু নারী শিক্ষার প্রসার ও বিধবাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে নারী শিক্ষা সমিতি নামক একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠন মহিলাদের জন্য মুরলীধর মহাবিদ্যালয় এবং বিভিন্ন গ্রাম্য এলাকায় প্রায় ২০০টি বিদ্যালয় স্থাপন করেন। এই সমস্ত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে তিনি বিদ্যাসাগর বাণী ভবন, মহিলা শিল্প ভবন ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেখানে বিধবাদের প্রশিক্ষণ দিয়ে তাদের শিক্ষিত করা হতো। এছাড়া এই সংগঠনের মাধ্যমে পাঠ্যপুস্তক রচনা এবং শিশু ও মাতার স্বাস্থ্য রক্ষা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কাজও করা হতো। ক্ষণজন্মা এই নারী নিজের সমস্ত জীবনী শক্তি দিয়েই বুঝেছিলেন নারী ও শিশুদের জীবনের অন্ধকার দূর করার মধ্যেই নিহিত আছে আমাদের সমাজ এবং জীবনের প্রাণশক্তি। নিজের এই চেতনা দিয়ে তিনি লড়ে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি বেগম রোকেয়া আর বিদ্যাসাগরের পথ ধরে হেঁটেছেন, যেন একথা শিরোধার্য করেছিলেন যে শিক্ষা এবং নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াই তার জন্ম দেয়। ভারতবর্ষের এক মহিয়সী নারী, যিনি মহিলাদের শিক্ষা জগতে প্রবেশের এক মহান অনুপ্রেরণা ছিলেন, তিনি হলেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি ভারতের এক সাধারণ গ্রামে ভাগলপুর নামক একটি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা শিক্ষক ছিলেন। কাদম্বিনী তার আশেপাশে দেখত অনেক মহিলারা বিনা চিকিৎসায় মারা যেত শুধু পুরুষ ডাক্তারদের দেখাবে না বা মহিলা ডাক্তারের অভাবে। সে ছোটবেলায় ভেবেছিল যে এই কষ্টটা থেকে সে মহিলাদের উদ্ধার করতে পারে শুধু একটাই ভাবে, মহিলা ডাক্তার হয়ে। তখনকার দিনে পড়াশোনার অধিকার মেয়েদের ছিল না, কিন্তু মহিলা ডাক্তার হওয়াটা তার কি করে স্বপ্ন হয়ে গেল কেউ জানে না। কাদম্বিনী ক্যালকাটা মেডিকেল কলেজের প্রথম মহিলা গ্র্যাজুয়েট এবং ব্রিটিশ এম্পায়ারের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। তারপরও কাদম্বিনী থেমে যায়নি। পুরুষ ডাক্তারদের প্রবল বিরোধিতা সত্ত্বেও সে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে। তারপর কি তার সংগ্রাম শেষ হয়ে গেল? না। মেয়ে হিসাবে চাকরি জগতে বা ডাক্তার হিসাবে তাকে পুরুষদের সমান জায়গা, সমান অধিকার, সমান প্রাপ্য দেওয়া হয়নি। তাই সে ইংল্যান্ডে এসে 6 মাসের মধ্যে 3খানা ডিপ্লোমা অর্জন করে, LRCP, LRCS সহ আরও একটি ডিপ্লোমা সে অর্জন করে। তারপরে কিন্তু সে দেশে ফিরে যায়। দেশে ফিরে কাদম্বিনী গাঙ্গুলি 37 বছর মানুষের সেবায় নিজের শেষ দিন অবধি নিযুক্ত থাকেন। বাংলা সংস্কৃতির প্রতি টান বা বাংলা সাহিত্যের প্রতি ঝোঁক, ভালোবাসা, নেশা আমার মধ্যে এর বীজ বপন করে গেছেন আমার মা খুব ছোট্ট বয়স থেকে। মাতৃভূমি থেকে বহু দূর জার্মানিতে আমি খুব ছোট্ট বয়স থেকে বড় হওয়া সত্ত্বেও মাতৃভাষাকে আমি আমার থেকে আলাদা হতেই দেখিনি কখনো। যেমন যেমন বয়স বেড়েছে তেমন বেড়েছে বাংলা বইয়ের সমাহার, আর এক এক করে লেখক লেখিকারা হয়ে উঠেছেন আমার আইডল। কিন্তু যার জীবনী বা যার কাজ আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে, আমাকে ভীষণই অনুপ্রাণিত করেছে, সে এই যুগের লেখিকা নন। উল্টে তার লেখা পড়ে ভাবতে বসে গেছে যে আজ থেকে প্রায় 500 বছর আগে এক পুরুষ শাসিত সমাজে এই মহিলা তার ভাবনা চিন্তার উৎস কোথা থেকে পেয়েছিলেন। আমরা আর কি মডার্ন হলাম, তার চিন্তা শক্তিতে সে আমাদের বহু দূর ছাড়িয়ে। যার কথা বলছি সে হলেন চন্দ্রাবতী। সেও একজন লেখিকা, but she was the first woman poet of Bengali language. তার জন্ম 1550-তে কিশোরগঞ্জে, বর্তমানকালে ঢাকা অঞ্চল অভিভুক্ত এই এলাকা। সেই যুগে এই নারী এক অদ্ভুত কাজ করলেন। সে তার নিজের দৃষ্টিভঙ্গিতে রামায়ণ লিখলেন।
ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রথম মহিলা যে রামায়ণ লিখলেন বাংলায়, সেটাও বড় ব্যাপার। কিন্তু তার রামায়ণ তো রামের রামায়ণ নয়। She narrated the Ramayana from Sita's point of view and criticized Ram. Chandravati's Ramayana is a highly individual rendition as a tale told from a woman's point of view, which instead of celebrating masculine heroism, laments the suffering of women caught in the play of male ego. আমার কাছে যুগে যুগে নারী শক্তির এক অন্যতম উদাহরণ চন্দ্রাবতী। চন্দ্রাবতীর কাজ ইংলিশে ট্রান্সলেট করেছেন লেট নবনীতা দেবসেন। আমার কাছে আমার অন্যতম হিরোইন, আমার ইন্সপিরেশন। The period 1969 to 71 was tumultuous to a teenager like me. We felt increasingly pushed to a corner. The final straw was the genocide on 25th March and onwards. I find it quite insulting when people refer to it as crackdown. It was plain murder. You crack down on criminals and drug peddlers. We were not that, but innocent law-abiding and docile Bengalis who were exploited through time immemorial. And that's why Bengalis took arms and started fighting against occupying Pakistani force. Our main object was to harass the occupation army. We could not possibly win in frontal confrontation given their size, equipment, and training. We were to hit and run and leave to fight another day. Our secondary object was to keep up the morale of the people. Without their support, no Mukti Bahini or no Indian army could walk into the very heart of the headquarters of Pakistani army so easily. The world was being continuously fed by the Pakistani Goebbels and their Bengali collaborators that it was an internal matter and some miscreants were just creating problems. Some foreign powers had also endorsed their claims. If I'm not mistaken, China was one of them. The creation of Pakistan on the basis of religion was a mistake. We Bengali Muslims thought we belonged to this country. We did not actually. We only belonged 50% because of the religion. The Hindus did not have anything to their credit. The language and religion went against them, though the founding father of Pakistan had stated that one is free to go to mosques, temples, and churches in his dreamland of Pakistan. That's why we kept secularism in our constitution in the independent Bangladesh, along with socialism to ensure equal rights for everyone, equal distribution of resources. Bangladesh must ensure food, shelter, health and education for all, and the silver lining in this otherwise dismal scenario are the next generation who are more imbibed with the spirit of liberation war than many from our generation. Thank you and Joy Bangla. প্রথমেই আমার ভূমিকায় উল্লেখ করা হয়নি কারণ বাংলা সাহিত্য জগতের স্বনামধন্য সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে ৭১-এর যুদ্ধের সময়টা নিয়ে ওনার স্মৃতিচারণ আজকে একটু আগে পাবার সৌভাগ্য হলো। ওনার পরিচয় আলাদা করে করিয়ে দেবার ধৃষ্টতা আমার নেই। উনি বাংলা সাহিত্য জগতের অতি উজ্জ্বল এক নক্ষত্র। বাংলাদেশের সঙ্গে ওনার সম্পর্ক জন্মসূত্রে। উনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন আর ভারত বিভাজনের সময় সপরিবারে কলকাতা চলে আসেন তারা। আমি গোটা হেরিটেজ বেঙ্গল গ্লোবালের পক্ষ থেকে খুবই আনন্দিত ওনাকে আমাদের মধ্যে পেয়ে। আমাদের প্রতিষ্ঠানের জন্য খুবই গর্বের বিষয়। শীর্ষেন্দু আঙ্কেল, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি ৭১-এর যুদ্ধের সময়টা নিয়ে যদি কিছু বলেন। ৭১ সালে যখন পূর্ব পাকিস্তান বা পাকিস্তান বনাম ভারতের যুদ্ধ হয়েছিল, সে সময় আমরা খুব উত্তেজিত, কারণ আমরা বাঙালি এবং বাংলা ভাষার জন্য একদল মানুষ মরিয়া সংগ্রাম করছে। এটা আমাদের কাছে ভীষণ একটা আহ্লাদের ব্যাপার ছিল এবং আমরা খুব রেগে গিয়েছিলাম যে কিভাবে একটা জনজাতির ওপর, একটা বিশাল সংখ্যার জনগোষ্ঠীর ওপর জোর করে একটা ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তার প্রতিবাদে মানুষ গর্জন করে উঠছে এবং তার মুখ হচ্ছেন আমাদের মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান।
তখন আমরা মোটামুটি সব বাঙালি এক কাটতে ছিলাম। তারপরে ইন্দিরা গান্ধী অনেক ভেবে চিন্তে আগু পিছু করার পর লড়াইয়ে নামলেন, তো বাংলাদেশে আলটিমেটলি সৃষ্টি হলো। এটা ভয়ঙ্কর একটা আনন্দের ব্যাপার ছিল। আমার ইচ্ছে ছিল যে যাই একটু মুক্ত বাংলাদেশে বাতাসে শ্বাস গ্রহণ করে আসে। দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি, কিন্তু এই ভাষা শহীদদের রক্তে রাঙা যে স্বাধীনতা এলো, সেই স্বাধীনতায় সত্যিকারের স্বাধীনতা, নতুন দেশ সৃষ্টি হলো, যে দেশটি তৈরি হলো একটা ভাষা ভিত্তিক দেশ হিসেবে, বাংলা ভাষা। মানে সেটা যে বাংলা কতখানি আনন্দের এবং গৌরবের এটা বলতে পারি না। তারপর তো দীর্ঘ চলে গেল, বাংলাদেশে যাওয়া হলো না, যেহেতু বাংলাদেশ আমার দেশ, ময়মনসিংহে আমার জন্ম। তারপরে অনেকদিন পরে বাংলাদেশে গেলাম, যখন বাংলাদেশে অনেক পরিবর্তন হয়ে গেছে, এই প্রথম সৃষ্ট বাংলাদেশ আর নেই। আর তবু সেই বাঙালিদের কাছে আমি গিয়ে যখন হাজির হলাম, তখন একেবারেই আমি নতুন মানুষ বলে সেখানে মনে হলো না। তারা এত সমাদরে আমাকে বুকে টেনে নিলেন, এত সম্মান এবং এত সমাদর তাদের কাছে পেলাম, যেটা বলার নয়। আজকে বাংলাদেশ একটা স্টেবল দেশ, একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। তাদের অনেক বিষয়ে তারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, বিশেষ করে টিকেট ইত্যাদি নানান রকম বিষয় আছে। এবং শুনছি ইদানিং সেখানে সেই বিখ্যাত মসৃণ কাপড় তৈরি হচ্ছে, আসল মসৃণ কাপড়, এটা হারিয়ে গিয়েছিল। আর একটা ব্যাপার হলো এই বাংলাদেশ সৃষ্ট হওয়ার ফলেই আমি যখন ইউএনওতে গিয়েছিলাম, যখন ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উঠছিলাম ওপরে, তখন দেখলাম সেখানে বাংলা ভাষায় লেখা আছে, অনেক ভাষার মধ্যে বাংলা ভাষা। কি আনন্দের ব্যাপার, এটা বোঝানো যাবে না। এবং ইউনেস্কো বাংলাদেশের ভাষার উপর নির্ভর করে সারা বিশ্বে একটি মাতৃভাষা দিবস প্রচলন করেছে বাংলা ভাষার জন্য। এটাও কম কথা নয়। এবং আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে আফ্রিকার একটি দেশ, এই দেশে বাংলা ভাষাকে অন্যতম জাতীয় ভাষা হিসেবে বাংলাদেশি শিক্ষিকরা মানে সমগ্র শান্তি প্রতিষ্ঠা করতে হয়ে। সুতরাং সব মিলিয়ে মিশে বাংলাদেশ কিন্তু অনেকটাই গৌরবের অধিকারী হয়েছে এখন। এবং আমার বারবার ইচ্ছে হয় বারবার বাংলাদেশে যাই, ঘুরে আসি, সেখানে গেলে এত আদর পাই যে আদর এই বাংলায় পাই না। বাংলাদেশের জয় হোক, বাংলাদেশ সমৃদ্ধ হোক, শক্তিশালী হোক, এই প্রার্থনা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল, আপনি আমাদের মাঝে এলেন, আমাদের সঙ্গে আপনার বাংলাদেশ নিয়ে আপনার যে ভাবনা, যা ফিলিংস রয়েছে সেটা আপনি বললেন। আমাদের অর্গানাইজেশন হেরিটেজ বেঙ্গল গ্লোবালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আবার পরেও অনেক করে আমরা সঙ্গে পাবো এই আশা করি। ধন্যবাদ। ঠিক আছে, তুমি ভালো থেকো। আপনিও ভালো থাকবেন আঙ্কেল। শুভ নববর্ষ। আমার ডাক টিকিটে রক্ত, দেশের বুকে মারলো গুলি, অত্যাচারী বুলি, লেখক কবি ধরল কলম, আমার হাতে তুলি। কাজটা ছিল শক্ত, সমাধানে ছড়িয়ে দিলেম ডাক টিকিটে রক্ত। দেশের বুকে মারলো গুলি, অত্যাচারী বুলি, প্রতিবাদে ধন্য হলো আমার হাতের তুলি। আমাদের আজকের অনুষ্ঠানে এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রসিদ্ধ অঙ্কন শিল্পী শ্রী বিমান মল্লিককে। আর এই ছোট্ট ছড়াটি যেটা আবৃত্তি করলাম এক্ষুনি, ওনারই লেখা। আর এই ছড়া সূত্র ধরেই আমাদের আজকের গল্প। শ্রী বিমান মল্লিকের জন্ম 1933 সালে হাওড়ায়। কলকাতায় স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা শেষ করে উনি 1960-তে পাড়ি দেন লন্ডনে।
সেখানে ভর্তি হন সেন্ট মার্টিন স্কুল অফ আর্টসে এবং 4 বছরের অ্যাডভার্টাইজিং ডিজাইন কোর্স কমপ্লিট করে 1965 থেকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে এবং নানা অন্যান্য নামকরা সংস্থায়। ওনার ডিজাইন করা বুক কভার্সের সংখ্যা বহু, কিন্তু তার কাজ প্রথমবার আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় যখন উনি 1969-এ মহাত্মা গান্ধীকে নিয়ে ব্রিটিশ সরকার স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। উনি প্রথম একজন বিদেশি যিনি ব্রিটিশ ডাক টিকিটের নকশা করেছেন। 1971-এ বাংলাদেশে তখন টালমাটাল অবস্থা। তখন শ্রী বিমান মল্লিকের কাছে আরেকটি আর্জি আসে, আর সেই গল্পই আজকে শুনবো ওনার কাছে। নমস্কার বিমান আঙ্কেল, শুভ নববর্ষ জানাই আমাদের গোটা হেরিটেজ বেঙ্গল গ্লোবালের তরফ থেকে। আপনি কেমন আছেন বলুন? ভালো। এবং আপনি যখন বলছেন শুভ নববর্ষ, তাহলে আমি তো শিল্পী, ছবি আঁকি, আমি পটুয়া, বুঝেছেন তো? আমি পটুয়া হিসেবে আমার এই হচ্ছে নববর্ষের। ও বাবা, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আর এর মধ্যে হয়তো কিছু ধাঁধা হতে পারে, সেই ধাঁধাটা খুঁজে পাবেন আমার ফেসবুকেতে। আচ্ছা, আমার নববর্ষের শুভেচ্ছা জানবেন। বিমান আঙ্কেল, আমাদের আজকের গল্প 71-এর সময়টা নিয়ে, আপনার কাজ নিয়ে। আপনি বলুন, 1971-এর মার্চ মাসে তখন আপনি লন্ডনে, দেশ থেকে এত দূরে আমাদের প্রতিবেশী দেশে মুক্তিযোদ্ধা ভাইদের কথা আপনি এখানে বসে শুনতেন? হ্যাঁ, সেই তখন জানেন, আমি তখন বিভিন্ন কলেজে পড়াই এবং তার জন্যে আমাকে লন্ডন থেকে দূরে দূরে যেতে হতো। প্রায় 500 মাইল মতো তখন সপ্তাহে আমি ট্রাভেল করতাম। আচ্ছা, বাড়িতে ফিরে এসে টেলিভিশন খুললেই দেখতে পেতাম যে বাংলাদেশের উপরে প্রচন্ড রকমের অত্যাচার হচ্ছে এবং তাতে আমি গা গরম হয়ে উঠতো, বুঝেছেন? এবং সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে কেউ কিছু করছে না, আমি তো কিছু করতেই পারবো না, আমার তো কোনো শক্তি নেই। এইরকম অবস্থাতে একদিন বাড়ি ফিরে এসেছি। আমার স্ত্রী অপরাজিতা বললেন যে guess who tried to contact you on the phone? আর বাবা, গেসিং গেম করার মতো আমার মনের অবস্থা নয়, কি হয়েছে বলো আমাকে। বলে যে জন স্টোনহাউস ফোন করেছিলেন এবং তিনি নিজের পরিচয় দিলেন যে তিনি প্রাক্তন পোস্টমাস্টার জেনারেল। আমি জানি। তা উনি টেলিফোন নাম্বার রেখেছেন যে ক্যান আই ফোন হিম ব্যাক? না, ওকে পাওয়া যাবে না, উনি বলেছেন উনি ফোন করবেন। উনি ফোন করলেন। উনি আমাকে বললেন যে do you know the situation in East Bengal? And of course I do. তো বলছে ইস্ট বেঙ্গল অর্থাৎ এখন বাংলাদেশ নাম হয়েছে, তার পক্ষ থেকে স্ট্যাম্প বার করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Would you be prepared to do that? সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ করবো, নিশ্চয়ই। আর মানে দ্বিধাহীন। তখন কি মনে হচ্ছে যে সামথিং আই ক্যান ডু। কারণ এই যে বাংলাদেশের উপরে অত্যাচার হচ্ছে, মানুষের উপরে অত্যাচার হচ্ছে, এবং কোনো অত্যাচারিত মানুষের জন্য যদি আমি কিছু করতে পারি, সেটি তো আমার কিছু করলাম। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে বলুন, আপনি আপনি কটা ডাক টিকিট নকশা করেছিলেন, আর আপনার প্রথম ড্রাফট ডিজাইন কি অ্যাপ্রুভ হয়ে গেছিল? রাইট, এটা ভালো কথা বলছি। এই যে কেন বাংলাদেশটা তৈরি হয়েছে পৃথিবীর কাছে পরিচয় করে দেবার জন্যে, এইটা একটা ভালো মাধ্যম হতে পারে, সেই কথা বিবেচনা করে আমি চিন্তা করতে আরম্ভ করলাম। এবং চিন্তা করা মানেই সঙ্গে সঙ্গে একটা স্কেচ করা। এবারে আমরা দেখাই স্কেচগুলো করেছিলাম কোথায়। চলন্ত ট্রেনেতে আমি স্কেচ করি। এক সেকেন্ড ধরুন, দেখাচ্ছি। এটা আপনার অরিজিনাল ড্রাফট? এইটি আমার অরিজিনাল ড্রাফট। এ তো মহামূল্যবান সম্পদ। হ্যাঁ, কিন্তু এইটা দিলে তো আর প্রিন্টাররা ছাপতে পারবে না, তার জন্য অনেক কিছু করতে হয়। আচ্ছা, সেইগুলো কখন করব? রাত্রে এসে, মাঝরাতে বসে বসে কাজ করতাম। আচ্ছা,
আবার ভোরবেলা উঠে চলে যেতাম। তখন ক ঘন্টা যে ঘুমোতাম আমি নিজেও জানি না। আচ্ছা, এই করে আমার নিজের কাজটা, যে চিন্তার কাজটা, এবং সেটাকে মানে চিন্তার কাজটা এমনভাবে করতে হবে যেটা আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন। সেই পর্যন্ত করে আমি এদের দেখালাম, জন স্টোন হাউসকে এবং আবু সাইদ চৌধুরীকে। জন আবু সাইদ চৌধুরী ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং তিনি চিফ জাস্টিসও ছিলেন। আচ্ছা, যেদিন আমি ওদের দেখালাম, বোধহয় 2-3 মিনিট ওরা চুপ করে রইলেন, কোনো কথা বলতে পারলেন না। মানে প্রথম কথা বললেন স্টোন হাউস, তিনি বললেন, বিমান, ইউ আর এ জেন্টলম্যান। এই যে জেন্টলম্যান কথা বলাতে এর মধ্যে আমি যেটা, জেন্টলম্যানে কি আছে, কিন্তু আমি জানি উনি কি বলতে চাইছেন। এবং জাস্টিস চৌধুরী খুবই বুদ্ধিমান ব্যক্তি, তিনি না জেনেও হ্যাঁ হ্যাঁ করে হাসতে পারেন না, চুপ করে রইলেন। তখন স্টোন হাউস বললেন, তখনকার দিনে সব থেকে সাকসেসফুল স্ট্যাম্প ডিজাইনার ইংল্যান্ডে, তার নাম হচ্ছে ডেভিড জেন্টলম্যান, এবং তিনি আমার সঙ্গে সেই ডেভিড জেন্টলম্যানের তুলনা করলেন। এই যাই হোক, অল ইট ইজ, আমি ওরা যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি দিয়েছি, সেটা তাদের কথার মধ্যে বুঝতে পারা গেল। এইবারে কয়েকটা আপনাকে ডিজাইনটা দেখাই, তাহলে বুঝবেন। যেহেতু গান্ধী স্ট্যাম্প দিয়ে এটা শুরু, গান্ধী স্ট্যাম্পটাই দেখাই প্রথমে আপনাকে। নিশ্চয়ই। এই হচ্ছে মহাত্মা গান্ধী স্ট্যাম্প। আমি প্রথমে এইটা দেখাই, এটা সবকটা ডিজাইন আছে, এতে গান্ধী স্ট্যাম্পও আছে এবং বাকি বাংলাদেশের স্ট্যাম্পগুলো আছে। আচ্ছা, এগুলো ছোট ছোট করে দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তবে এটাতেই তাহলে কাজটা হবে। আচ্ছা, এইখানে কি করেছি, যখনই কোনো দেশের সম্পর্কে কথা হয়, মানুষ জানতে চায় সেই জায়গাটা কোথায়। আমি এই যে প্রথম স্ট্যাম্পটা যেখানে দেখাচ্ছি, একেবারে দ্রাঘিমা, ল্যাটিটিউড এন্ড লংিটিউড দুটোই দেখিয়েছি, এটি বুঝতে পারি পৃথিবীর কোথায় জায়গাটা। তারপরে হচ্ছে কি, সমস্ত আন্দোলনের পেছনে থাকে একজন মানুষের অবদান, এবং সেই অবদান রেখেছিলেন শেখ মুজিবুর। বঙ্গবন্ধু, তখন তাকে বঙ্গবন্ধু বলা হতো না, পরে বলা হলো শেখ মুজিবুর রহমান। তার ছবি থাকা উচিত, তার ছবি লিখেছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি, সব থেকে বড় কথা, তখন তো বাংলাদেশে কিছুই নেই, মানে বাংলাদেশের নামও কেউ জানে না। বাংলাদেশকে যদি পৃথিবীর কাছে দাঁড়াতে হয়, সারা পৃথিবীর কাছে থেকে তার সাহায্য দরকার, মানে মেটেরিয়ালিস্টিক হেল্প, অলসো মোরাল হেল্প, দুটোই চাই। সেই জন্য আমি আর সোজাসুজি বললাম, সাপোর্ট বাংলাদেশ। এই করে আমি 8টা ডিজাইন তৈরি করলাম। আমার সঙ্গে 50 বছরের বেশি অপরিচিত ছিলেন পাশে, আমার পাশে, তিনি চলে গেছেন। আমরা দুজনে মিলে একটা কাজ করেছিলাম। ঠিক চলে যাওয়ার আগেই আমি খুব তাড়াতাড়ি করে একটা বই তৈরি করেছি, সেটা হচ্ছে আমাদের দুজনের বই। দেখাই আপনাকে।
এই হচ্ছে এপিসোড পট, আর এই হচ্ছে তার ব্যাক কভার। এর সম্পর্কে ছোট্ট করে বলি, আপনারা হয়তো জানেন মাধুর জাফরি একজন ভদ্রমহিলা, তিনি বেসিক্যালি অ্যান অ্যাক্ট্রেস, কিন্তু তিনি এক সময়তে বিবিসি টেলিভিশনের মাধ্যমে ভারতীয় রান্নাকে পপুলার করেন এদেশে। যখন তিনি করেন তখন বিবিসি আমাকে কমিশন করেন যে 8টা ড্রয়িং করে দিতে হবে টু পাবলিসাইজ দ্যাট প্রোগ্রাম। তা আমি সেই 8টা ড্রয়িং করেছিলাম টু পাবলিসাইজ দ্য প্রোগ্রাম। সেই 8টা ড্রয়িংকে বেস করে অপরাজিতাকে বললাম, তুমি 8টা নতুন কমপ্লিটলি নতুন রেসিপি তৈরি করো। আচ্ছা, ইটস এ ভেরি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ যে এই আজকাল সমস্ত কুকারি প্রোগ্রাম হয়, সেখানে থিম দেওয়া হয়, সেই থিমকে বেস করে রান্না করতে হবে। দ্যাট হ্যাজ বিন স্টার্টেড লং এগো বাই অপরাজিতা। প্রত্যেকটা ড্রয়িংকে বেস করে 8টা ড্রয়িংকে বেস করে 8টা ডিশ, এই হচ্ছে এইটা। এটাও কিন্তু অ্যামাজনে পাওয়া যায়। এই Ladies and gentlemen, I hope you're enjoying our program so far. For the second part of our program, let me introduce and invite Mr. Pradeep Chopra, Director of Heritage Bengal Global, Chairman at iLead, and Chairman and Managing Director of PS Group. Mr. Chopra is also the President of Murshidabad Heritage Development Society. He's an author, an academic, a man with many, many virtues. I'll hand over the mic to Mr. Chopra and his team to conduct the second half of our grand launch program. Over to you, Mr. Chopra. Thank you so much for giving me this opportunity to share this inaugural session with a film which is covering the role of Indian Army during the 1971 Bangladesh independence movement. This event was very unique, and we are celebrating the 50th anniversary of this event this year. The strategy taken by Indian Army during the Bangladesh war is considered to be one of the textbook cases how a war should be waged. We liberated a country in less than 13 days. We had a very large number of POWs taken. Our army was less in number than the defending army, which is usually not, doesn't happen. And two superpower, America and China, were against us. In our entire Indian history of India, this was one of the glorious moment where we had a definite victory, where Pakistan, our enemy, has surrendered in full public view, and we had the privilege of liberating a country. Unfortunately, our youth is not aware about this great victory, and the victory of 1971 war is not taught in our history classes. Most of the students or the youth is unaware about this. You see, the whole process of making this film started when I asked my daughter whether she knew anything about 1971 war. She's now 41, and she said no, she doesn't know because Indian history books end in 1947. Then I thought of making this film, and this film is unique in many ways. We have not used any recreation, excepting maybe 5-10%.
The entire film is made with actual footage sourced from various archives, including Indian Army Archives, United Service Institute, which is the archive of Indian Army, the History Department of India, the Defense Ministry, and various other archives like British Pathe, BBC, and so on. And what you are going to see is actually how it happened. So please enjoy the film, and I would request you, if you want to send me some of your feedback, I'll be very, very interested to note that feedback. সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতির বেদনাতে
একাকার করে মন রাখতে নেই, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছি প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে, ওরা আসবে চুপি চুপি। কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছি প্রাণ। সব কটা জানালা খুলে দাও না।